ভেবেছিলাম গাজা কিংবা ফিলিস্তিনের বিষয়টা নিয়ে কোনো কথাই বলবো না। কেন বলবো? কোনো লাভ কি হয় এতে? যখনই ভাবি তখনই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ, বোমার তাণ্ডব, শোকাতর পরিবার, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই শিশুগুলোর কথা। গাজা এ যেন এক জীবন্ত মৃত্যুর মিছিল। একের পর এক যুদ্ধবিরোধী বানোয়ার গল্প, সাজানো নাটক। দিন শেষে চুক্তি ভেঙে আবারও তাণ্ডব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয়, আর ঠিক এই কাজটাই যেন করছেন নেতানিয়াহু ও তার জায়নিস্ট সম্প্রদায়। একটু ব্যাখ্যা করি। দেখেন, ইসরায়েল দিনের পর দিন সাজিয়েছে তারা নির্দোষ, সব দোষ হামাসের। বিশ্বের সামনে তারা সাজতে চেয়েছে ভিকটিম, যেন তারা যুদ্ধ নয় শান্তি চায়। তবে প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। যতবার গাজার মুসলিমদের উপর আক্রমণ করেছে, ঠিক ততবার বিশ্বের দরবারে তারা হয়েছে নিন্দিত, মানবতার বিচারের লেন্সে চরম অপরাধী, লাঞ্ছিত। Ladies and gentlemen, order. ঠিক তখনই তারা বুঝতে পারে এভাবে আর হবে না। ওই যে আঙুলটাকে একটু বেঁকাতেই হবে। নাম যখন বদনাম হয়ে গেছে, বদনামকে পুঁজি রেখে নাম হাসিল করা যাক। রাজনীতিটাকে বুঝতে কঠিন লাগছে, চলুন আরেকটু সহজভাবে বলি। একদিকে বিশ্বের গণমাধ্যমগুলো যেভাবে নিউজ করে, তাতে দেখানো হয় গাজার পরিস্থিতি খারাপ, চারিদিকে ধ্বংসস্তূপ, যুগের পর যুগ ফিলিস্তিনের মুসলিমরা মার খেয়ে যাচ্ছে, জনসংখ্যা প্রায় শূন্যের দিকে, আর কোনোদিনও ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল এবং তাদের আব্বু আমেরিকা এমনভাবে জিওপলিটিক্স সাজিয়ে রেখেছে যাতে ইসরায়েলের বিপক্ষে কোনো দেশ কোনো পদক্ষেপই না নিতে পারে। যদিও ইয়েমেনের হুদি কিংবা ইরান মাঝে মাঝেই শক্ত পদক্ষেপ নিয়ে থাকে, তাতেও কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিচ্ছুটি বলে না ইসরায়েল, স্বীকার করে না কতটুকু ক্ষতি হয়েছে। মোট কথা, একসময় ভিকটিম সেজে কান্নাকাটি করা ইসরায়েল এখন আর কাঁদে না, নিজেদেরকে আরও শক্তিশালী দেখায়। আর গাজার অবস্থা এমনভাবে দেখায় যে সবকিছুই শেষ। গণমাধ্যম, জিওপলিটিক্স আর যুগের পরে যুগ ধরে যুদ্ধ চালিয়ে ইসরায়েল এখন আমাদের মনোবল ভাঙতে চায়। মনোবল ভাঙতে চাই সেই সকল মানুষের, যে সকল মানুষ এতদিন ধরে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে। আর এই মনোবলকে ভাঙতে পারলেই বিরাট একটা সুবিধা। সবাই ভাববে শেষ, গাজার পক্ষে কথা বলে আর কোনো লাভ নেই। ওই যে বললাম না, এটা একটা ট্র্যাপ। ইতিহাস বলে রাজ্য ধ্বংস হয়, শাসকেরা হারিয়ে যায়, কিন্তু প্রতিরোধ কখনো মরে না। তাহলে গাজার ভবিষ্যৎ কি? ধ্বংসস্তূপ নাকি প্রতিবাদের আইকন? দীর্ঘদিন শাসনের ফলে 2005 সালে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেয়। অনেকে ভেবেছিল এটা স্বাধীনতার সূচনা, তবে বাস্তবে এটা নতুন অবরোধের শুরু। এরপরে 2007 সালে হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল এবং মিশর গাজার উপর কঠোর অবরোধ দেয়। বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ, গাজাকে যেন পরিকল্পিতভাবে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। 2008, 2012, 2014, 2021 সালে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ নিহত ও তাদের ঘরবাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়। কিন্তু প্রতিবার গাজার মানুষ নতুন করে রুখে দাঁড়িয়েছে। তাহলে গাজা কি শুধুই শোকের নাম, নাকি ইন্ডলেস রেজিস্ট্যান্সের প্রতীক? আমার কাছে মনে হয় গাজা শুধু যুদ্ধক্ষেত্রই নয়, এটি একটি পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন দুইটি। এক, মানবাধিকার কি সর্বজনীন? যদি তাই হয়, তাহলে গাজার মানুষকে প্রতিনিয়ত কেন বোমার নিচে মরতে হয়? 2, গণমাধ্যম কি সব সত্যি কথাই বলে, শুধু ধ্বংসস্তূপের গল্পই বলে? কেন গাজার প্রতিবাদের কথা চেপে যায়? কেন তাদের সংগ্রাম, সংস্কৃতি, ঐতিহ্যের কথা বলে না? প্রশ্ন করুন, নিজেই উত্তর পেয়ে যাবেন। গাজা আমার কাছে মনে হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার একটি আয়না। এখানে ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর প্রকৃত নৈতিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এতে বোঝা যায়
কে হার মেনে নিয়েছে আর কে ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইতিহাসের মাঝপথে দাঁড়িয়ে আছি। ইতিহাস লেখা এখনো শেষ হয়নি। এই মাঝপথের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি করব? দর্শক হয়েই থাকবো নাকি সত্যের পথে দাঁড়াবো? গাজার মানুষ অবশ্যই একদিন স্বাধীনতার আলো দেখবে। আরও কয়েক দশক টিকে থাকার জন্য লড়াই করেই যাবে। কিন্তু আমাদের ভূমিকা কি হবে? আমরা কি সেই প্রজন্ম হব যে প্রজন্ম কিনা নৃশংসতা দেখেও চোখ ফিরিয়ে নিয়েছিল, নাকি আমরা সেই প্রজন্ম হব যে প্রজন্ম সত্যকে আড়াল করতে ভয় পায়নি? প্রশ্নটা নিজেকে করুন, উত্তর পেয়ে যাবেন।